প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে। আজকের এই অনুষ্ঠানে আমরা শিরোনাম নির্ধারণ করেছি নিরুদ্দেশ যাত্রা। এটি রবীন্দ্রনাথের একটি কবিতার শিরোনাম, রবীন্দ্রনাথের একটি কবিতা সোনার তরী কাব্যগ্রন্থের। কিন্তু আজকের এই অনুষ্ঠানে মূলত আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেই বিষয়গুলোর এ ধরনের শিরোনাম নির্ধারণের একটি তাৎপর্য রয়েছে। এটি একটা ওপেন এন্ডেড শিরোনাম, যেখানে দর্শকরা হয়তো ভাবতে পারেন যে এই নিরুদ্দেশ যাত্রাটা কি বাংলাদেশের, নাকি অন্তর্বর্তীকালীন সরকারের, নাকি কোনো রাজনৈতিক দলের। অনেকভাবে আপনারা ব্যাখ্যা করতে পারেন। তো আমি আসলে এই শিরোনামকে সামনে রেখেই অনুষ্ঠান শুরু করতে চাই। যারা অতিথি আছেন তাদের কাছে এই প্রশ্নটি করতে চাই যে আসলে কি আমরা একটা নিরুদ্দেশ যাত্রা বা একটা অনিশ্চয়তার ভেতর দিয়ে যাচ্ছি কিনা। এবং সেই বিষয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি এবং ভার্চুয়ালি আমাদের সঙ্গে দুজন যুক্ত হয়েছেন, একজন যুক্তরাষ্ট্র থেকে, একজন কানাডা থেকে। আমি শুরুতেই স্টুডিওর যারা অতিথি রয়েছেন তাদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। আমার হাতের ডানে রয়েছেন আশিক মাহমুদ, তিনি সাংবাদিক এবং আজকের এই অনুষ্ঠানে তিনি একজন ইন্ডিপেন্ডেন্ট অ্যানালিস্ট হিসেবে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে আরও রয়েছেন সান রাজ্জাক বাঁধন, তিনি মূলত থিয়েটারের মানুষ, কালচারাল অ্যাক্টিভিস্ট। তিনিও আজকে ইন্ডিপেন্ডেন্ট ক্যাপাসিটিতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন মাহমুদ আলম বাপ্পি, তিনি ফর্মার প্রেসিডেন্ট ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি, একসময় বিতর্ক করতেন। আজকে তিনিও একজন ইন্ডিপেন্ডেন্ট পলিটিক্যাল কমেন্টেটর হিসেবে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্র থেকে নাইম হোসেন, তিনি পলিটিক্যাল অ্যানালিস্ট এবং অর্থনীতি বিষয়ে তার মূলত এক্সপার্টিস। তিনি বাংলাদেশের রাজনীতিরও একজন নিবিড় পর্যবেক্ষক। আমরা আজকের অনুষ্ঠানটি শুরু করতে চাই নাইম আপনাকে দিয়ে। আমরা অনুষ্ঠানের শিরোনাম নির্ধারণ করেছি নিরুদ্দেশ যাত্রা। তো যদি আরেকটু ব্যাখ্যা করি যে বেগম জিয়া বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন চিকিৎসার উদ্দেশ্যে মূলত, এবং আগামীকাল তিনি এখানে এসে পৌঁছবেন। এটা খুবই স্বাভাবিক ঘটনা, চিকিৎসার জন্য তিনি আসতেই পারেন। কিন্তু আমরা বিভিন্ন স্ফিয়ারে দেখছি যে এই বিষয়টি নিয়ে অনেকের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে, এটি কি -2 ফর্মুলার অংশ কিনা। আবার নিরুদ্দেশ যাত্রাকে আমরা এভাবেও ব্যাখ্যা করতে পারি, আপনি নিজেও বিতর্ক করেছেন এক সময়, 12টি বিতর্কে আমরা এভাবে বলতাম যে আসলে এই নিরুদ্দেশ যাত্রা কি বাংলাদেশের নিরুদ্দেশ যাত্রা, আমরা কি জানি না যে আমরা কোন দিকে এগোচ্ছি। আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ বলু ভাই। আসলে আমার কাছে মনে হয় টপিকটা একটু লোডেড টপিক। কারণ হচ্ছে গিয়ে যে লোডেড বলছেন? নিরু হ্যাঁ, জি। কারণ হচ্ছে গিয়ে যে নিরুদ্দেশ যাত্রা হয়তোবা মানে এমনভাবে এখন আমরা যদি বলি যে এটা বাংলাদেশের নিরুদ্দেশ যাত্রা, তাহলে হয়তোবা মানে এটাও প্রমাণ করতে হতে পারে অথবা বলতে হতে পারে অথবা স্বীকার করতে হতে পারে যে বাংলাদেশের আসলে উদ্দেশ্যটা কি ছিল সেটা আমরা গত ৫৩ বছরে বেশ পরিষ্কার ছিলাম। হুম হুম। সো আমার ক্ষেত্রে মনে হয়েছে যে সেটা আসলে কখনোই পরিষ্কার ছিল না, এবং যার যার ফলশ্রুতিতেই আমরা আসলে দেখেছি যে ১০-১৫ বছর পরই আমাদেরকে কিন্তু আহ রাজপথে আন্দোলন করতে হয়েছে। উদ্দেশ্যটা কি এবং বাংলাদেশ আসলে কোথায় যাওয়া উচিত, বাংলাদেশ কোথায় থাকা উচিত সেজন্য। এবং এতগুলো গণ-অভ্যুত্থান, এতগুলো আন্দোলন, এতজন সরকার প্রধানের পরিবর্তন। আপনি যদি খেয়াল করে থাকেন, দুঃখজনক হলেও এটাই সত্যি যে গত ৫৩ বছরে আমাদের কিন্তু কোনো সরকার প্রধানের কোনো ন্যাচারাল ট্রানজিশন হয়নি। যেখানে আমরা দেখেছি যে কোনো একজন সরকার প্রধান বলেছেন যে ঠিক আছে, আমার অনেক হয়েছে, আমি এখন রিটায়ারমেন্টে যাচ্ছি। পরবর্তী প্রজন্ম আসছে অথবা পরবর্তীতে এবিসি এরা এসে নেতৃত্ব নিচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি দেখি, তাহলে এখন যদি আমরা বলি যে নিরুদ্দেশ যাত্রা, তার মানে আমরা ধরে নিচ্ছি যে আমরা মেনে নিয়েছি যে এই এখন যে পট পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে আসলে কোনো ভালো ফলাফল আসবে না। তো আমি একটু আশাবাদী মানুষ। আমি এত তাড়াতাড়ি আসলে হুম হুম। হতাশায় নিমজ্জিত হতে চাই না। এই কথা চিন্তা করে যে এত তাড়াতাড়ি আমরা চলে যাব। মানে এমন একটা পরিস্থিতিতে যেখানে আমরা আসলে উদ্দেশ্যহীনভাবে আরো আরো ১০-১৫ বছর ঘুরে ফিরে কাটাবো। আ সেটা তো তো সেই ক্ষেত্রে আমি আসলে বলতে চাই না যে বাংলাদেশের আসলে কোনো নিরুদ্দেশ যাত্রা হচ্ছে। আমরা হয়তোবা একটা ট্রানজিশনাল ফেজ এর ডেফিনিটলি মধ্যে দিয়ে যাচ্ছি। এ ব্যাপারে তো কোনো অস্বীকার করার কোনো উপায় নেই। এবং হয়তোবা যেটা আমরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেটা হয়তোবা একটু নতুন আমাদের জন্য। নিশ্চয়ই। এই এইভাবে এইভাবে হয়তোবা আমরা আসলে কখনো দেশের পট পরিবর্তন হতে দেখিনি। সেটা ৯১ সালে এখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনের কথা যদি বলি, ৭৫ পরবর্তীতে যদি ২ জন সামরিক আ আ শাসকের অভ্যুত্থানের কথা বলি, সেই সময় আমরা দেখতে পাইনি।
কিন্তু পরবর্তীতে কারা এসে হাল ধরেছে, পরবর্তীতে সারা বাংলাদেশ আসলে একত্রিত হতে পেরেছে কিনা, বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের আপামর জনসাধারণ এবং যারা আসলে রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত তাদের কতটুকু সদিচ্ছা ছিল সেই সময়, সেই বিষয়ে আমি যথেষ্ট সন্দিহান। এই সময়ে এসেও যদি সে একই অবস্থার দাঁড়ায় তাহলে তো দুঃখজনক হবে। আর বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে যেটা বললেন যে তিনি তো আসলে অসুস্থ, তিনি যাচ্ছেন, আমরা দেখেছি যে তিনি দেশ ত্যাগ করবার আগে অন্তত পক্ষে একটা অনেকেই অনেকভাবে সেটাকে দেখেছেন, কিন্তু আমরা দেখেছি যে সরকারের অনেক অনেক উপদেষ্টা মণ্ডলী এবং আমাদের যে সেনা প্রধান আছেন তিনিও তার সাথে গিয়ে দেখা করেছেন, যে এবং তার সুস্থতা কামনা করেছেন। আমার ধারণা যে এই বিষয়গুলি তো নিয়ে অবশ্যই তাদের নিজেদের দলের ভেতরে এবং সরকারের সাথে এবং সব পর্যায়ের সাথেই তো কথা নিশ্চয়ই হয়েছে যে যে তিনি যদি চলে যান সেটা যেন আবার -2 ফর্মুলা শুরু না হয়, যেহেতু সেটার একটা আমরা দেখেছি। সত্যি কথা বলতে যে ধরেন আপনি 2008-এ যদি -2 ফর্মুলা হয়েও থাকতো, সেটাও যে সফল হয়নি, সেটা কেন সফল হয়নি সেটাও তো আমাদেরকে দেখতে হবে। আমরা তো সেখান থেকেও তো আসলে বের হয়ে আসতে পারিনি। -2 এর ক্ষেত্রে তো পরবর্তীতে তো +1 হয়ে এখন তো গত 16 বছর ধরে তো আমরা তো সেটা ফল তো ভোগ করেছি। নিশ্চয়ই। তো তো সেই ক্ষেত্রে যদি বলা হয় এবং এখন যদি আপনাকে ধরেন আমরা যদি এখন পজিটিভ দিকগুলো থেকে যদি দেখি, তিনি যদি সুস্থ হয়ে যান এবং তিনি যদি বলেন যে এটাই হচ্ছে গিয়ে তার ট্রানজিশন প্রসেস, যে তিনি বিদেশে যাচ্ছেন, তিনি সুস্থতা আহ, তিনি আরোগ্য লাভ করছেন, আমরাও তার সুস্থতা কামনা করি, কিন্তু তিনি ট্রানজিশন করে যাচ্ছেন রাজনীতি থেকে, সক্রিয় রাজনীতি থেকে, দলের ভার থেকে, এবং পরবর্তী প্রজন্ম যারা আছেন তারা হয়তো বা সক্রিয় ভাবে আসবেন। সেটা যদি হয়ে থাকে তাহলে তো বিএনপি খুবই ম্যাচিওর দল বলতে হবে। রাইট। আর কিন্তু এমন যদি হয় যে তিনি সুস্থ হয়ে ফিরে আসছেন, সেটাও যদি হয় তাহলেও বলতে হবে যে বাংলাদেশ আসলে যথেষ্ট ম্যাচিউরিটি দেখাচ্ছে পলিটিক্যালি, যে আমরা একটা প্রধান পলিটিক্যাল দলকে আবারও অনিশ্চয়তার ভিতর ঠেলে দিয়ে কোনো নতুন ধরনের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছি না। রাইট। এই সুতরাং জায়গাটিতে নাইম, ধন্যবাদ, আসবো আপনার কাছে। আমি আশিক মাহমুদ আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এই যে নাইম একটি কথা বলেছেন, আমার কাছে, আমি শেষ অংশটা পিক করছি, যে রাজনীতির ঘোলা জলে মাছ শিকার করার একটা প্রবণতা কিন্তু আমাদের রয়েছে বাংলাদেশের কনটেক্সটে, বিশেষ করে যেসব দেশে, শুধু বাংলাদেশ না, উপমহাদেশে আমরা দেখি যে গণতন্ত্র যেখানে বিকশিত হয়নি, এই প্রবণতাটা লক্ষণীয়। আমরা দেখছি যে সমন্বয় একটা নতুন দল করতে চাইছে এবং কবে নির্বাচন হবে সেই বিষয়ে কোনো ধরনের কোনো স্পষ্ট দিক নির্দেশনা নেই, যে কারণে নিরুদ্দেশ যাত্রা এই শিরোনামটি আমরা নির্ধারণ করেছি। কিন্তু আজকে আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলছেন যে যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয় তাহলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে। এই ঘোষণা বা এই বক্তব্য আপনাকে কতটুকু আশাবাদী করে তুলছে? ধন্যবাদ বুলুল ভাই। এখানে এটি উনি আজকে বলছেন না, এটি তো বেশ কয়েকবারই, শুধু আজকে নয়, মানে আমি বলছি আগেও বলেছেন, বারবারই বলছেন তিনি, বিশেষ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একটা সময়সীমা দিয়েছেন যে এই বছরের ডিসেম্বরের মধ্যে, ডিসেম্বর নাগাদ যদি এক ধরনের রাজনৈতিক ঐক্যমত তৈরি হয়, অথবা যদি আরেকটু বেশি সংস্কার চায় সেই আরেকটু সংস্কারগুলো শেষ করে সামনের বছরের মাঝামাঝি একটা নির্বাচন তারা দিতে চান। এটি বারবারই তারা বলে আশ্বস্ত করার চেষ্টা করছেন। আমি সেখানেই আশ্বস্ত হতে চাই। আমি এই যেই অন্তর্বর্তীকালীন সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকার যাই বলেন না কেন, এই সরকারের কোনো খারাপ উদ্দেশ্য রয়েছে, কোনো শ্যাডো উদ্দেশ্য রয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে ধারণা করে নিতে চাই না। সেটা নিয়ে আমার বিশাল বড় কোনো ধরনের সংকট আমি দেখি না। আমার মনে হয় যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকার, এই ডক্টর ইউনূস সরকার যথেষ্ট ম্যাচিওর, তাদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে আগের অন্তর্বর্তীকালীন সরকারগুলোর বাস্তবতা দেখে, যে বাংলাদেশে আসলে বাংলাদেশ একটা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দেখেছে, বাংলাদেশে এর আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দেখেছে, অন্যান্য অনেক রাজনৈতিক সরকারগুলো দেখেছে, এবং আমার ধারণা সেখান থেকে তারা জানেন, ইতিহাস থেকে তারা জানেন, এবং তারা যথেষ্ট ম্যাচিওর যে এটাকে লেঙ্গার করে অন্য কোনো ধরনের শেডো পরিকল্পনা নিয়ে এসে এটা আসলে এক্সিকিউট করা ভীষণ রকমভাবে কঠিন বাংলাদেশের বাস্তবতায়। আর যেটি নাইম ভাই বলছিলেন, যে আমি ওনার সাথে একেবারেই একমত। সেটি হচ্ছে যে আমি মোটেই মনে করি না যে
এই যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্যে আসছেন, এই বাস্তবতাকে সামনে রেখে ঘোলা পানিতে মাছ শিকার করার যে প্রবণতা বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিভিন্ন উদ্দেশ্য থাকে এই টাইপের গোষ্ঠীগুলোর মধ্যে, সেটি আসলে খুব কার্যকর হবে। কারণ আপনি যদি মনে করেন ইতিহাস থেকে, পিছন দিক থেকে, আপনি 2007-08-এ যখন সেনাশাসিত সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল, সেই সময় কিন্তু এই চেষ্টা করা হয়েছে। এবং তখন মূলত সাংবাদিক হিসেবে আপনার নিশ্চয়ই মনে আছে, তখন মূলত এই বেগম খালেদা জিয়াই শেখ হাসিনা দেশ ত্যাগ করে চলে গিয়েছিলেন, কিন্তু এই বেগম খালেদা জিয়া তিনি অস্বীকার করেছিলেন যে আমি যাব না। এবং তার সেই অনমনীয়তার কারণেই এই -2 ফর্মুলা এক্সিকিউট করা সম্ভব হয়নি। এটি তখনকার সময় এটাই ছিল এক ধরনের রাজনৈতিক বাস্তবতা। এবং আমি মোটেই মনে করি না বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী। আমি ব্যক্তিগতভাবে মনে করি, সাংবাদিক হিসাবে আমি মনে করি, এবং মানুষ হিসেবে মনে করি বাংলাদেশের সবচেয়ে ম্যাচিউর রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া। আমি মোটেই মনে করি না বাংলাদেশকে এক ধরনের ভালনারেবল পলিটিক্যাল সিচুয়েশনের মধ্যে রেখে উনি সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসার জন্য উনি দেশ ত্যাগ করবেন। উনি চিকিৎসার জন্যই দেশ ত্যাগ করছেন, কিন্তু তার আগে আমার ধারণা, যেহেতু সবার আগে তিনি রাজনীতিবিদ, তিনি তার রাজনৈতিক বিবেচনাও ব্যবহার করেছেন যে তিনি দেশ ত্যাগ করার পরে এর রাজনৈতিক ব্যাখ্যা, বিশ্লেষণ এবং ইমপ্লিকেশন বাংলাদেশের রাজনীতি কী হবে সেটি বিবেচনা করে তিনি সিদ্ধান্ত নিয়েছেন। এবং সেটি অবশ্যই বাংলাদেশের রাজনীতিকে কোনো ধরনের ভাইটাল সিচুয়েশন তৈরি করবে, সেদিকে নিয়ে যাবে, এই প্রবণতাকে রেখে উনি যাচ্ছেন, আমার তা মনে হয় না। মানে আপনি মনে করছেন যে এটা ওনার উপরে নির্ভর করে, মানে বাংলাদেশে কোনো ধরনের কোনো রাজনৈতিক কনস্পিরেসি বা -2 ফর্মুলা হচ্ছে কি হচ্ছে না, এটাতে ওনার চাওয়া না চাওয়ার উপরে কি সবকিছু নির্ভর করে? হ্যাঁ, ওনার চাওয়া না চাওয়ার উপরে সবকিছু নির্ভর করে না, আবার এক ধরনের গুরুত্বপূর্ণ নির্ভরশীলতাও রয়েছে। কিন্তু আপনি -2 করতে হলে তো তাকে যেতে হবে। এবং আমি সফলতার কথা বলছি না, আমি বলছি যে এই ধরনের কনস্পিরেসি যদি হওয়ার সম্ভাবনা থাকে, হ্যাঁ, তার দৃঢ়তা তো আর ঠেকায় রাখা যাবে না। মানে আপনি দেখছেন যে অনেকেরই পলিটিক্যাল অ্যাম্বিশন রয়েছে, আপনি উপদেষ্টাদের অনেকের মধ্যেও সেই প্রবণতা দেখছেন। বলবে অ্যাম্বিশন তো অনেকের রয়েছে, কিন্তু আমি বলছি যে সেটি অ্যাপ্লাই করতে হলে আপনি যার বিরুদ্ধে অ্যাপ্লাই করছেন, যুদ্ধটা আপনি যার বিরুদ্ধে শুরু করেছেন, সেই প্রতিপক্ষের দৃঢ়তার সাথেও তো আপনার জয় পরাজয়টা নির্ভর করে। অ্যাবসলিউটলি, মানে আমি বলছি যে এখন সাকসেস তো আমরা এত তাড়াতাড়ি প্রেডিক্ট করতে পারবো না, মানে আমি তা করছি না, হবে না, কিন্তু এটা একটা পলিটিক্যাল ক্রাইসিস তৈরি করছে কিনা সেটা হচ্ছে আমার কনসার্ন। আমি সেটাই বলছি যে আমার ধারণা যে কোনো ধরনের পলিটিক্যাল ক্রাইসিস তৈরি হবে যদি এ ধরনের বাস্তবতা বেগম খালেদা জিয়া দেখতেন, তাহলে আমার ধারণা হচ্ছে তিনি এই যে সিদ্ধান্ত নেওয়া, মানে দেশের বাইরে চিকিৎসা নিতে যাওয়া, এই সিদ্ধান্ত নেওয়ার এই বিষয়টুকু উনি আরও বিবেচনা করতেন। এবং তিনি আমরা যতটুকু খবর পাই যে ওনার এই 5ই আগস্টের পরে এত লম্বা সময় দেশে থাকার, এই যে তিনি ভীষণ রকমভাবে অসুস্থ থাকার পরেও এই যে লম্বা সময় থাকা, এটার পিছনে এই পলিটিক্যাল সিচুয়েশন, কোনো ধরনের জটিলতা তৈরি হয় কিনা, সেই বিবেচনাগুলোও ছিল। ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে আবার। আমি মাহমুদ আলম বাপ্পি আপনার কাছে আসতে চাই। আমরা দেখেছি যে তরুণদেরকে নিয়ে আমাদের সবসময় একটা আশাবাদ থাকে, সারা পৃথিবীতেই তারুণ্যের উপরে এক ধরনের আকাঙ্ক্ষার জায়গা রয়েছে আমাদের, এবং সেই আকাঙ্ক্ষার উপরে বা সেই নির্ভরতার জায়গায় থেকেই আমরা কিন্তু 5ই আগস্টের একটা পরিবর্তন দেখেছি, এবং সেটি নিয়ে অনেকে আশাবাদী হয়েছিল। কিন্তু 5 মাস পরে এসে আমরা দেখতে পাই যে একটা বিরাট অংশ বেশ দারুণভাবে হতাশায় নিমজ্জিত। মানে তরুণদের কাছে যে এক্সপেকটেশন ছিল, যে ধরনের প্রজ্ঞা বা যে ধরনের গঠনমূলক একটা বলবো যে পথ চলা আমরা আশা করেছিলাম, সেটি কিন্তু হচ্ছে না, এটি অনেকেই মনে করছেন। আপনিও কি তেমনটি মনে করেন কিনা, বা যদি সেটি মনে করে থাকেন, এটি কারণটা কি, মানে সংকটটা কোথায় আসলে? ধন্যবাদ বলুন ভাইয়া। প্রথমত যেই মনোজাগতিক দ্বন্দ্বটার কথা বললেন এইমাত্র, যে তরুণরা পারছে কি পারছে না, এটা আসলে বোধহয় আজকের সমস্যা না। এটা ঐতিহাসিকভাবে দেখে আসছি। সেই ওই যে ওরে নবীন ওরে কাঁচা আত্মরাদের ঘামের দুই বাতাস, সেখান থেকেই
বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এই বিষয়টা নিয়ে কথাবার্তা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে আমরা যেই বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই কথাটা আবার বলছি, সেই প্রেক্ষাপটটা আ আ অন্য সময়ের চাইতে একটু ভিন্ন। কিন্তু ভিন্ন হলেও আমি বোধহয় একটু পেছনের দিকে যাব। হুম, হুম। পেছনের দিকে যেতে চাইবো এই কারণটাতেই আ এটা আসলে যাতে এবং একটু বলে রাখা প্রয়োজন এটা শুধুমাত্র আ Gen Z কে নিয়ে বলা হচ্ছে না। আ যে ডেফিনিটলি জেন আলফাকে নিয়ে তো বলা হচ্ছেই না। এটা একটা ওই যে বলছিলাম একটা ঐতিহাসিকভাবে একটা চর্চা দেখে এসেছি। কিভাবে সেটা? আ আমি কিছু ছোট্ট ঘটনা বলবার চেষ্টা করব। সেগুলো হচ্ছে আপনি বলতে পারেন সেগুলো সিম্পটম ধরনের। সেখান থেকে আমি একটা রেজোলিউশন বা আমার ধারণাটুকু কি কারণে এরকম হচ্ছে এটা বলবার চেষ্টা করব। সেটা হচ্ছে এরকম যে যখন আমরা যদি আমাদের সেই ছোটবেলাটাতে যাই বা ৮০ র দশকের ওই সময়টার দিকে তাকাই, তখন দেখব যে একটা বলার চেষ্টা ছিল বা একটা স্কুল ছিল বা ৯০ র দিকেও একটা স্কুল ছিল, স্কুল অফ থট ছিল। যখন বলত যে, "কি হবে এই সমস্ত বইয়ের কথা বলে, কি হবে এই সমস্ত আদর্শের কথা বলে?" অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আদর্শের মানদণ্ডের জায়গাটুকুতে যেই বিচ্যুতিটুকু আমরা দেখছি, সেটা একদিনে তৈরি হয় নাই। এটা আস্তে আস্তে তৈরি হয়েছে। মানে এটা কেন বলছি বিচ্যুতির কথা? আমরা কি বলছি যে বর্তমানে লোকজন অসৎ হয়ে গিয়েছে তখন সৎ না? ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে এরকম যে আ ঠিক বলতে কাকে বলা হয়? একটা জায়গায় এক পাত্র ১ লিটার দুধের মধ্যে আপনি যদি ১০ একক পরিমাণ বিশুদ্ধতা ধরে নেন, এটাই হচ্ছে বিশুদ্ধতার মানদণ্ড। তো কিছুদিন পরে আপনি বলা শুরু করলেন, না, এখানে ৮ একক বিশুদ্ধতা থাকলে এটাকেই বিশুদ্ধ বলে ধরে নেয়া যায়। কারণ এখন তো বিশুদ্ধ দুধের প্রাপ্তির অভাব আছে। এভাবে ক্রমাগতভাবে সময়ের সাথে আমরা কিন্তু করেছি যেটা যে আমরা আমাদের এই বিশুদ্ধতার জায়গাটুকুতে মানদণ্ডটুকুতে ছাড় দিয়েছি। দিতে গিয়ে একটা পর্যায়ে গিয়ে এখন মনে হচ্ছে যে কেউ একজন ভালো একটা কাজ করেছে। কেউ একজন কারো একটা উপকার করেছে। কেউ একজন কোনো মানুষকে শীতার্ত মানুষকে কম্বল দিচ্ছে সেটা নিয়ে ফলো করে প্রচারণা করবার চেষ্টা করছে। কিন্তু এটা তো একটা স্বাভাবিক কাজ ছিল। এই কাজটাকে তো এত ফলো করে কেন করতে হচ্ছে? কারণ আমরা দেখছি যে আমাদের আশেপাশে এই কাজটা না করার লোকের সংখ্যা বোধহয় বেড়ে গেছে। রাইট। তো বাপ্পি একই বাপ্পি ঘটনাটা এটা 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 তো একটা দিক। কিন্তু আমি আরো বেশি ইন্টারেস্টেড আরেকটি বিষয় জানার জন্যে তরুণ প্রজন্মে, যেহেতু আপনি ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির প্রেসিডেন্ট ছিলেন এবং তরুণদেরকে নিয়ে কাজ করেছেন একসময়। আমরা দেখি যে বাংলাদেশের যেকোনো জাতীয় বিষয়, সেটা রাজনৈতিক হোক বা আপনার জীবনের সঙ্গে ঘনিষ্ঠ যেকোনো বিষয় নিয়ে আপনি যখন কথা বলতে যান, সোশ্যাল মিডিয়াতে যখন মত প্রকাশ করতে যান, আমরা দেখতে পাই যে ভীষণ রকমের ডিভাইসিভ একটা অবস্থা তৈরি হয়। মানে সহনশীলতার লেশমাত্র সেখানে নেই। কিন্তু যে দেশে আমি বাস করছি, যে দেশে আপনি বাস করছেন, সেখানেও কিন্তু সরকারের পলিসি নিয়ে সমালোচনা করা হচ্ছে এবং সেই সমালোচনার বিপরীতে অন্তত যুক্তরাজ্যে দেখি না যে কেউ সমালোচনা করলে তাকে বলা হচ্ছে তুই তো লেবার পার্টি করছিস বা তুমি তো কনজারভেটিভ পার্টি। আগে একটা ট্যাগিংয়ের মধ্যে ফেলে দেওয়া, সেটি না, কন্টেন্ট নিয়ে কথা বলছে। কিন্তু আমরা কন্টেন্ট থেকে, কনটেক্সট থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে করি যে সে কোনো দলের হয়ে কথা বলছে কিনা। এই প্রবণতাটা কেন মনে হয় আপনার কাছে? আচ্ছা, এটা ছিল আমার ২য় পয়েন্ট আসলে। আ সেটা হচ্ছে যে আমি এই জায়গাটাতেও আসতে চাচ্ছিলাম যে আমরা খুব বাইনারি ব্যবস্থাটা পছন্দ করি বোধহয়। হুম, হুম। যে হয় 0 হবে না হলে 1 হবে। বা আমি যদি বলতে পারি সেই আবার ওই ছোট উদাহরণ চলে আসবে যে এসএসসি পরীক্ষায় ওই যে ছিল না সঠিক উত্তরটিতে টিক চিহ্ন বা গোল পূরণ করতে হবে। সো আপনাকে হ্যাঁ, ওই মাল্টিপল নৈর্ব্যক্তিক চয়েস ব্যবস্থার যেটা, মধ্যে হ্যাঁ, চলে হ্যাঁ। যাচ্ছি যে আমাকে বলে দেয়া হচ্ছে তোমার উত্তর হতে হবে এই ৪ টার মধ্যে একটা। বা আমাকে বলে দেয়া হচ্ছে যে তোমার পরিচয় হতে হবে ওই ৩ দলের একজন। আজকে আমি যদি বলি কথার কথা আমি ধরে নিই একটা যে আমি জাস্ট বোঝানোর স্বার্থে বলছি। আমি যদি বলি যে আজকে এই তরুণরা যা করছে, করবার চেষ্টা করছে নিঃসন্দেহে নির্দ্বিধায় তাদের ব্যাপারে আমি অনেক আশাবাদী। অবশ্যই আমি আশাবাদী। কিন্তু তারা কোন ভুল করছে না, ইয়ে করছে না। সো আমাকে একটা ট্যাগ দিয়ে দেওয়া হবে যে হ্যাঁ, তুমি হলে এদের পক্ষে। আচ্ছা, আমি যদি এখন বলি যে আজকে যারা যে কাজটুকু হচ্ছে, যেই কাজগুলো করা হচ্ছে বর্তমান সময়টাতে, এই সময়টুকুতে এই জিনিসগুলোর সমস্যা হচ্ছে, স্বাধীনতার বিষয়ে অনেকগুলো বিষয় নিয়ে প্রশ্নবোধক প্রশ্ন তোলা হচ্ছে যেগুলো আসলে একদমই আমাদের এই পরিপন্থী। তখন বলা হবে আচ্ছা তুমি হলা আওয়ামী লীগের দালাল। অথবা আজকে যদি বলা হয় যে খালেদা জিয়া এটা তো স্বাভাবিক, তখন বলা হবে না তুমি বিএনপির অংশ। মানে কেন আমাকে কেন আ একটা নির্দিষ্ট পরিচয়ে যেতে হবে? খুব ছোট্ট করে একটা উদাহরণ বলি। এই যে গত ৫ই আগস্টের পরে আমার খুব নিকটাত্মীয়ের একজনের কাছে Facebook এ তাকে রিচ করা হয়েছে। হ্যাঁ, এত বড় হয়ে গেল আপনি Facebook এ কেন কিছু লিখছেন না? এখন প্রশ্ন হচ্ছে আমাকে কি Facebook এই লিখতে হবে?
আমার মুখ কি আমার ভাষা, না আমার ফেসবুক আমাকে প্রকাশ করে, নাকি আমি ব্যক্তি আমাকে প্রকাশ করে। এক। দুই হচ্ছে যে আমার প্রকাশের জায়গাটুকু কি শুধুমাত্র তাহলে এই লোক দেখানোর যে জায়গাটা ফেসবুকই হতে হবে? নাকি আমার কর্মকাণ্ড, আমার কর্মক্ষেত্র বা সম্পূর্ণ ভিন্ন জায়গা থেকে বলি যে আমাকে সবকিছু বিষয়ে কেন কথা বলতে হবে? আজকে আমরা দুষ্টামি করে বলতাম যে আমরা ওই চা খেতে বসে আ আ SpaceX নিয়ে এলন মাস্ক যা প্রজেক্ট নিয়েছে তার খুদ বোধহয় আমরা আমাদের টি স্টল সবচেয়ে বেশি করতে পারি। আমি কাউকে খাটো করতে চাচ্ছি না। কিন্তু প্রশ্নটা হচ্ছে এখানে যে আমাদের সব বিষয়ে আ মানে কেন সবার কথা বলতে পারতে হবে? আমি খুব নির্দিষ্টভাবে বলব যে ওই তরুণদের সাথে কাজ করেছি বলে আমার কাছে এটা জানতে চেয়েছেন বলে আমি খুশি হয়েছি। কিন্তু আজকে যদি আমাকে ওই নাইমের মতো করে জিজ্ঞেস করতেন যে অর্থনীতির সাথে এর সম্পর্ক নির্ধারণ করো। সরি বুলু ভাই, আমি কিছু বলতে পারতাম না। বিকজ আমি অর্থনীতি ছাত্র না। হয়তো ২-১ টা কোর্স পড়েছি জাস্ট এমবিএ করার সময়। বাট দ্যাটস ইট। তো আমার কথাটা হচ্ছে যে আমি ততটুকু বিষয়ে আসলে কথা বলা উচিত হবে যতটুকু বিষয়ে আমি জেনেছি, পড়েছি বা কাজ করেছি বা যতটুকু ইভেন Sure, পড়লেই যে সবকিছু সম্বন্ধে সব বলা যায় তাও না। তো আমি নিশ্চয়ই। আপনার এই প্রশ্নের এই জায়গাটাতে আবার চলে আসি খুব ছোট্ট করে। যে আমাদের যেকোনো বিষয়েই আ অপশন গুলো আসলে খুব সীমিত করে ফেলেছি। আমাদের গণ্ডিটা, দেখার গণ্ডিটা খুব ছোট করে এনেছি। সব বোধহয় ওই মাইক্রোস্কোপিক লেন্সের মধ্যে চলে গেছে। যে চলে যাওয়ার কারণে আমরা আসলে এর বাইরে যে কোনো অপশন থাকতে পারে সেটা আমাদের মাথায় কাজ করছে না বোধহয়। তাহলে নিশ্চয়ই। কেন এরকম হবে? নাহলে কেন আজকে কেন বলা হবে না যে একটা মানুষ আ এই নির্দিষ্ট কোনো পলিটিক্যাল পার্টির ব্যানারের বাইরে কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট আইডেন্টিটি ক্যারি করতে পারে? আমাকে কেন একটা পরিচয় ধারণ করে সমাধি করতে হবে? আমি সেটা চাই না। রাইট। এবং চাই না বলেই আমি এই জায়গাটুকু খুব শক্ত করে জোরালো করে বলব, যেইভাবে নৈর্ব্যক্তিকভাবে যেইভাবে একদম বাইনারি সিস্টেমে আমাদেরকে এভাবে আইডেন্টিফাই করার চেষ্টা করা হচ্ছে প্রত্যেকটা মানুষকে। জি, সেটা বোধহয় সঠিক হচ্ছে না। নিশ্চয়ই, এবং এই নিশ্চয়ই কারণটাই বাপ্পি। হচ্ছে ওই আসবো অসহিষ্ণুতাগুলো আমরা দেখতে পাচ্ছি। নিশ্চয়ই আসবো আপনার কাছে আবারও। আমি একটু রাজ্জাক বাঁধন আপনার কাছে আসতে চাই। আমার মনে হয় যে আজকের প্যানেলে যে ৪ জন আছেন আপনারা, তার মধ্যে আপনি তরুণতম, নবীনতম। সেই জায়গাটি থেকে আপনার অ্যাসপিরেশনের জায়গাটা আমার একটু জানার আগ্রহ রয়েছে। বিশেষ করে আপনি প্রবাসে থাকেন কিন্তু বাংলাদেশের রাজনীতির খোঁজ খবর রাখেন। কালচারালি আপনি অনেক বেশি ইনভলভ। এই যে বাপ্পি যেটি বললেন যে এই যে ফেসবুকের যে একটা দুনিয়া, এই দুনিয়ার বাইরেও যে একটা দুনিয়া আছে, মানে রিয়েলিটি যেটা বাংলাদেশের প্রান্তিক মানুষের বাস্তবতা, আহ, রাজনীতির ক্ষেত্রে আমরা বলবো যে যে মানুষগুলোর জন্য রাজনীতির কথা আমরা বলি, সাধারণ মানুষ, সেই জায়গাটিতে পৌঁছানোর ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া বা তরুণদের যে লেন্সগুলো রয়েছে বা টুলগুলো রয়েছে, সেটা কি কখনো কখনো মিসলিডিং বলে আপনার মনে হয়েছে কিনা, বা আপনি কিভাবে দেখেন বিষয়গুলোকে? ধন্যবাদ বুলবুল ভাই। আপনার প্রশ্নের যে দুটো অংশ, আমি প্রথম অংশে যাই যে ফেসবুকেই কেন আসলে বলতে হবে, এবং আমাদের উপস্থিত আরেকজন গেস্ট যেটা বললেন যে আমাদেরকে সব বিষয়ে মোটামুটি এক্সপার্ট হিসেবে দেখাতে হবে ফেসবুকে। এই জিনিসটা কোত্থেকে আসলো? আসলে আপনি যে দেশে আছেন, আমি যে দেশে আছি, অথবা আমাদের উপস্থিত গেস্টরা যে দেশে আছেন, সেখানে আপনার মতামত প্রকাশ করার জন্য বিভিন্ন ধরনের ডোমেইন থাকে। হ্যাঁ, আপনি এখানে ধরেন যে রাইট উইং, লেফট উইং, আপনি নিউট্রাল কিছু নিউজ প্ল্যাটফর্মও আছে, যেখানে কিন্তু আপনি আপনার মতামত প্রকাশ করলে আপনার উপরে কেউ আঘাত করবে না। কিন্তু আপনি বিভিন্ন সরকারের আমলে এবং গত ১৬ বছর তো অত্যন্ত বেশি প্রকাশিত হয়েছে যেটা, যে মিডিয়ার উপরে যে কন্ট্রোলটা সরকারের, হ্যাঁ, সেটা আরও একটু কঠোর হয়ে দেখা গিয়েছে গত ১৬ বছরে। তো সেই অবস্থায় আমার মনে হয় যে ফেসবুকটাকে বাংলাদেশের তরুণরা একটা প্ল্যাটফর্ম কিংবা ডোমেইন হিসেবে দেখে, একটা অ্যাভিনিউ হিসেবে দেখে, যেখানে কিনা তারা তাদের মতামতকে ব্যক্ত করতে পারবে উইদাউট এনি জাজমেন্ট। তবে টুয়ার্ডস দি এন্ড অফ দ্য লাস্ট গভর্নমেন্ট, এই আওয়ামী লীগের যে রেজিম ছিল, সেখানে কিন্তু এমনও দেখা গিয়েছে যে মানে বিষয়টা আসলে এক পর্যায়ে মিম অথবা একটা জোক হিসেবে হয়ে গিয়েছিল যে ভাইয়া পোস্টটা ডিলিট করেন, সমস্যা হবে পরে। হ্যাঁ, তো ওইখানেও কিন্তু এক ধরনের সেন্সরশিপের গভর্নমেন্টের একটা মানে তাদের যে মানে রুট লেভেলে যারা কর্মীরা ছিল তাদেরও কিন্তু একটা হাত চলে গিয়েছিল সেখানে। তবুও বলতে গেলে বলা যায় যে ফেসবুকটাই এখনো পর্যন্ত মোস্ট নিউট্রাল বাংলাদেশের তরুণদের চোখে। ফেসবুক শুধু না, ইনস্টাগ্রাম, যেমন এখন যারা উনি বললেন যে জেন জি এবং জেন আলফা, আমার বেশ কিছু মানে ছোট ভাই যারা এলাকার, তাদের কাছে ফেসবুকের চেয়ে ইনস্টাগ্রামটাই বেশি প্রিয় ওই ইয়েতে, মানে অ্যাজ এ মিডিয়াম। এবং তারা কিন্তু, এবং এরা মানে খুব সারপ্রাইজিংলি পলিটিক্যালি অ্যাক্টিভ অ্যান্ড পলিটিক্যালি নলেজেবল। এবং তারা কিন্তু ওই ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাটের ভেতরেই, এবং তাদের মানে অনেকগুলো গ্রুপ চ্যাটের ভেতরেও আমি দেখেছি যে মানে তারা আন্দোলনের সময় এবং আন্দোলনের পরে তারা মানে
কনস্ট্যান্টলি আপডেট দিয়ে যাচ্ছে যে দেশে কী হচ্ছে। এবং ধরেন 14 বছর 15 বছর 16 বছরের ছেলে তারাও অর্থনীতি রাজনীতি কীভাবে চলে, কে বিএনপি কে আওয়ামী লীগ, কারা লেফট উইং কারা রাইট উইং, এ ব্যাপারে খবর রাখছে। তো ইন্ডিপেন্ডেন্ট এবং আনবায়াসড নিউজের একটা সোর্স হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া তাদের চোখে, এবং তারা নিজেদেরকেও, যেহেতু এটা একটা প্ল্যাটফর্ম, এটা কোনো সেই নিউজ পেপার না অথবা টিভি না যেখানে আপনি কনজিউমার, এখানে আপনি কন্ট্রিবিউটও করতে পারছেন আপনার অপিনিয়ন। এজন্যই আসলে সোশ্যাল মিডিয়া এত জনপ্রিয়। রাইট। তো এখন ধরেন একটা গোষ্ঠী তো আছে যারা মনে করছেন যে তরুণ সমাজের নেতৃত্বে যে আন্দোলনটা হলো বা গণ অভ্যুত্থানটি হলো, সেইখানে গণ অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ, সেটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা স্ট্রাগল। তো সেই স্ট্রাগলে তারা ঠিক সেইভাবে, মানে যেভাবে আকাঙ্ক্ষার জায়গাটা ছিল সেভাবে কন্ট্রিবিউট করতে পারছে না এবং এক ধরনের নিরুদ্দেশ যাত্রার মধ্যে যাচ্ছে। আমার যারা প্যানেল মেম্বার রয়েছেন তাদের একটা বড় অংশ সেটির সঙ্গে ডিসএগ্রি করছেন। আপনার কাছে কি মনে হয় যে নিরুদ্দেশ যাত্রাই কি হচ্ছে, নাকি আসলে একটা ডেস্টিনেশন ঠিক করা হয়েছে যেখানে আসলে আমরা আশাবাদী হতে পারি? সত্যি বলতে এই কোশ্চেনটার আনসার ডিপেন্ড করবে আপনি পুরো বিষয়টাকে কতটুকু জুম ইন জুম আউট করে দেখছেন সেটার উপরে। আপনি যদি গত সপ্তাহের কথা ধরেন, ঢাকায় অনেকগুলো আন্দোলন হলো, অনেক জায়গায় রোড ব্লকেজ। ইনফ্যাক্ট আজকে বিএনপি লিডার বেগম জিয়া উনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছেন। এজন্য কিন্তু তাদের নেতাকর্মীরা অনেক জায়গায় রোড ব্লক করে স্লোগান দিয়েছেন। এটা নিয়ে ফেসবুকে ব্যাপক বিদ্বেষ যে এটা কেমন কালচার আসলে। কিন্তু হয়তো বাংলাদেশের যদি পলিটিক্যাল কালচার আমরা চিন্তা করি, এটাই হয়তো স্বাভাবিক হওয়ার কথা ছিল। এখন এই বিএনপি নেতাকর্মীরা কিন্তু গত 16 বছর কখনো রোড ব্লক করতে পারেনি। তাদেরকে ডিএমপির অনুমতি নিয়ে যেখানে 400 জন 100 জন এভাবে করে তাদেরকে জড়ো হতে দেওয়া হয়েছে। তো এইভাবে যদি আপনি চিন্তা করেন যে গত 16 বছর তো কখনো দেখি নাই যে এরকম হাজার হাজার লাখ লাখ লোক ঢাকার রাস্তা ব্লক করে স্লোগান দিচ্ছে, যেখানে জ্যাম লাগতেছে 3-4 ঘন্টা। সেই হিসাবে বলতে গেলে হয়তো আপনি একটু নিরাশাবাদী হবেন। কিন্তু আপনি যদি 5ই আগস্টের পরে আমাদের বিভিন্ন যে মেট্রিকগুলো দিয়ে একটা দেশকে বিচার করা হয়, সেই মেট্রিকগুলো যদি আপনি দেখেন, সেক্ষেত্রে আমার মনে হয় গত বছর যে ইকোনমিস্ট করলো, একটা রিপোর্ট করলো শেষে, যে কান্ট্রি অফ দ্য ইয়ার বাংলাদেশ, তাদের ওই রিপোর্টের সাথে আমার একমত হতে হবে যে ইটস হেডেড ফর সামথিং বেটার। এটা ওভারনাইট ঠিক হবে না। ধরুন ইনফ্লেশন গত মাসে খুব সম্ভবত অ্যারাউন্ড 12-13% ছিল। আজকে আমি দেখলাম যে ডিসেম্বর ছিল হচ্ছে 10.82 আই থিঙ্ক, ডোন্ট কোট মি অন দ্যাট, 10.82। তো সেক্ষেত্রে কিন্তু ধরেন যে 2%-1.5% কমে আসছে ইনফ্লেশনটা। এখন যতদিন এই অন্তর্বর্তীকালীন সরকার থাকবে, হয়তো আমরা যদি এই ডাউনওয়ার্ড ট্রেন্ডটা দেখি, হয়তো সেটা উন্নত বিশ্বে যেমন হয় যে 3%-4% ইনফ্লেশন থাকে, সে পর্যায়ে আমরা পৌঁছে যেতে পারি। তো আমার মনে হয় যে আপনার কোশ্চেনের আনসারটা এটার উপরে ডিপেন্ড করবে যে আপনি কি গত 1 সপ্তাহের ইভেন্ট দেখবেন নাকি গত 5 মাসের ইভেন্ট দেখবেন, এবং আপনি কি ওই ট্রেন্ড ফলো করে দেখতে চান যে 2025 সালের শেষ পর্যন্ত গিয়ে, যখন আর কি ডক্টর ইউনূস যখন বলেছেন যে সম্ভাব্য নির্বাচনের তারিখ 2025 ডিসেম্বর থেকে মিড 2026, তো ওই ট্রেন্ড ফলো করলে আমরা ওই সময় কোন জায়গাটায় গিয়ে পৌঁছাবো সেটা আপনি। ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে একটা বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে আমার 4-5 মিনিট সময় আছে। আমি কয়েকজন দর্শকের সঙ্গে কথা বলতে চাই এবং তাদের কাছে যাবার আগে আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই যে আমরা বিজ্ঞাপন বিরতির পরে এবং অনুষ্ঠানের পরবর্তী যে অংশ রয়েছে সেখানে আরও কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই। যে প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের আমিরের একটি বৈঠক হয়েছে। টিউলিপ জয়সহ শেখ হাসিনা, শেখ রেহানার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের যে ফাইন্যান্সিয়াল ইনভেস্টিগেটিভ যে ডিপার্টমেন্ট, তারা এটি করেছে। এবং ফেলানী হত্যার 14 বছর ছিল আজকে, সেটা একটা বিরাট ঘটনা, একটা সিম্বলিক বিষয়। সীমান্ত হত্যা আমাদেরকে বারবার ব্যথিত করেছে এবং এটি নিয়ে আমরা বিভিন্ন সময় কথা বলেছি। এবং আরেকটি খবর হচ্ছে অভ্যুত্থানে হত্যাকাণ্ড গুম, শেখ হাসিনা সহ 97 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। তালিকায় ডিজিএফআই এর সাবেক 5 মহাপরিচালকও রয়েছেন। তো এই ধরনের খবর নিয়ে আমরা কথা বলবো বিজ্ঞাপন বিরতির পরে। তার আগে কয়েকজন দর্শকের সঙ্গে কথা বলবো। দর্শক কে আছেন লাইনে? হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক শুনতে পাচ্ছি, বলুন। আমার একটা প্রশ্ন, বুলবুল ভাই।
ভাই। জি নিশ্চয়ই বলুন। আমার একটা প্রশ্ন হলো, আমি এটা ফেসবুকে দেখছি আগে, এটা মানে সংস্কার কমিটি হুম সাংবাদিকদের সাথে কথা বলতেছেন, Right. একজন ছাত্র এখানে ছিলেন, হুম উনি সাংবাদিকদেরকে বলতেছেন যে আপনারা একটু লেখাপড়া করে আসা উচিত ছিল এবং আপনারা জানাশোনা, তখন সাংবাদিক হলে এমন ভাবে উনারকে ধরছেন, বা উনি এই কমিটির যে হেড উনাকেও শেষ পর্যন্ত উনি বলছেন যে ছাত্ররা আন্দোলন করছে, ত্যাগ স্বীকার করছে, জেল কাটছে, আপনারা তো কোনো কিছু করেন নাই। তখন সাংবাদিক হলে ওনারাকে খুবই জি আমরা ঘটনাটি Hello? জানি এবং অনেকেই দেখেছি। আপনার এই বিষয়ে প্রশ্নটা কি? হলো এই যে ছাত্র হলো, এই যে উনি এখানের মধ্যে সবচেয়ে ইয়াং, উনি উনি কোনো নলেজ নাই, উনাকে যে সংস্কার কমিটিতে রাখা হয় ওদেরকে, ওরা কি বুঝে আর কি করবে? দেশের যে অবস্থা, দেশের যে কোনো কিছু করতে হইব, এই ছাত্ররা আপনারা টিউশনি করিয়া চলে, এই যে 5 আগস্টের আগে টিউশনি করিয়া চলতো, আজ তারা কোটি কোটি টাকার গাড়ি দিয়ে চলে, লেখাপড়া করে যায়, এরা কিন্তু অসৎ পথে চলতেছে না। জি এরা না, কি ভালো করবে আমি দেশে? আপনার প্রশ্নটা বা আপনার উদ্বেগটা আমি বুঝতে পারছি, কিন্তু প্রথম কথা হচ্ছে যে এটা সাংবাদিকতা বিষয়ক বা গণমাধ্যম বিষয়ক সংস্কার কমিটি ছিল না, এটা জনপ্রশাসন বিষয়ক ছিল। এবং মুহিত চৌধুরী সাহেব সাবেক আমলা, অভিজ্ঞ মানুষ। আমি সেই পুরো বক্তব্যটি ঘটনাটি আমি দেখেছি। আপনি ইউ আর রাইট, মানে এরকম ঘটনাটা তো অনাকাঙ্ক্ষিত। কিন্তু আপনি যদি আমাকে একটু বলেন যে এই ছাত্ররা বা এই তরুণরাই তো আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, যে 16 বছর ধরে একটা কর্তৃত্ববাদী শাসন, অপশাসন বলছেন অনেকেই, সেই শাসনের অবসান ঘটানো যাচ্ছিল না। যারা নেতৃত্ব দিয়েছেন তাদের তো একটা স্টেক থাকা দরকার রাষ্ট্রে, মানে সংস্কার বলি আর যাই কিছু বলি না কেন, তো সেখানে আপত্তি জায়গাটা কোথায়? জি ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, বাট একজন মানুষ বিএনপির সাপোর্টার, উনি ফেসবুকে একজন সাংবাদিকের কাছে বলতেছেন যে আরো 100 বছর যদি কেউ রান করে বাংলাদেশ, শেখ হাসিনা যে উন্নয়ন করছে, যে ভালো ভালো একটা প্রজেক্ট বড় বড় করছে, এগুলা কেউ করতে পারবে না। আজ প্রথম আমরা ইংরেজি বছরও বাংলাদেশের সব ছাত্রদেরকে ফ্রি মূল্যে বই দেওয়া হতো। জি কিন্তু ধন্যবাদ। আমি আপনার পয়েন্ট পেয়েছি। আমি অন্য কলারের কাছে যাব। শুধু একটা কথা বলি যে ধরেন উনি কতটুকু উন্নয়ন করেছেন বা আওয়ামী লীগ কতটুকু উন্নয়ন করেছে সেই বিতর্কে আমি যেতে চাই না। সেটি নিয়ে হয়তো অনেক ধরনের কথাই বলা যাবে, কিন্তু উন্নয়ন করলে আমার একটাই প্রশ্ন, উন্নয়ন করলে কি এই ছাত্র জনতা হত্যা করার লাইসেন্স পাওয়া যায়? মানে আমরা দুটো মিলিয়ে ফেলছি কেন? উন্নয়ন করছে বলে তারা 5ই আগস্টের আগে জুলাইয়ের যে হত্যাকাণ্ড হয়েছে সেই দায় তারা কিভাবে অস্বীকার করবে, তাই না? এটা তো একটা বিরাট প্রশ্ন। মানে সেটির কারণেই তো আসলে পতনটি হয়েছে। দুর্নীতির কারণে তো তারা 16 বছর টিকে ছিল, দুর্নীতির কারণে তার ক্ষমতাচ্যুত হয়নি। সেটা রাগ থেকে হয়তো একটা অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থান বলছি যেটিকে আমরা। তো যাই হোক, আমি পরের দর্শকের কাছে যাব, সেটি নিয়ে তো আমরা অবশ্যই আরও আলোচনা করতেই পারি। ধন্যবাদ আপনার মত প্রকাশের জন্য। পরের কলের। হ্যালো দর্শক, আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সঙ্গে কথা বলুন প্লিজ। হ্যালো, আমি পরের দর্শকের কাছে যাচ্ছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, বলুন। আর আমাকে যদি অনুমতি দেন, আমি শেখ হাসিনা এবং খালেদা জিয়ার নেতৃত্ব নিয়ে একটু আলোচনা করতে চাই। আলোচনা করার সুযোগ নেই, আপনি খুব সংক্ষেপে 30 সেকেন্ডসের মধ্যে কমেন্ট করুন প্লিজ। কমেন্ট করতে জি। চাই। শেখ হাসিনাকে বলা হতো জননেত্রী, আর খালেদা জিয়াকে বলা হতো দেশ নেত্রী বা আপুসীন নেত্রী। জি। Mrs. Thatcher, 3 times elected Prime Minister of Britain, used to say, "Ladies not for turning." The 3 times elected, he has not got back here. He used to say, "A leader is to lead the entire nation." এই যে বেগম খালেদা জিয়া, তিনি কোনোদিন আপোষ করেন নাই, এরশাদের সাথে করেন নাই, মঈনুদ্দিন ফখরুদ্দিনের সাথে করেন নাই, শেখ হাসিনা সরকারের গভর্নমেন্টের সাথেও করেন নাই। তাই 5 আগস্টের পরে তিনি যেটা প্রমাণ করেছেন, তিনি বাস্তবিক একজন আপোষহীন নেত্রী। অপরদিকে বেগম শেখ হাসিনা, তাকে জননেত্রী বলা হতো। আপনারা জানেন যে তিনি ক্ষমতায় থাকার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত ভারতকে অনুরোধ করেছেন হস্তক্ষেপ করতে। দ্যাট মিনস দেশে রক্তের বন্যা ঢেলে দিয়েও তিনি ক্ষমতায় থাকতে চান। তিনি প্রমাণ করেছেন তিনি জননেত্রী নয়, দেশ নেত্রী নয়, এটা তিনি প্রমাণ করে গেছেন। ধন্যবাদ, আপনার মতামত পেয়েছি। আমি পরের দর্শকের কাছে যেতে চাই। হ্যালো দর্শক, কে আছেন লাইনে? হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি,
বলুন, আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সঙ্গে কথা বলুন প্লিজ। জি জি, না জানি, এটা আমি বলে মিস্টেক হয়ে গেছে। না, বলুন এটা প্লিজ। শুধু আমার অভিমতটা বলতেছি। একটু আগে যে একটু ভাই বলছিলেন সাংবাদিকের কথা, বাংলাদেশের সাংবাদিকে যদি তাদের যে ভূমিকা ছিল এটা যদি পালন করতো তাহলে ভিন্ন এখন অন্য রকম ঘটনা ঘটতো, ঠিক আছে? তাহলে ছাত্ররা এখনো মারা যেত না, ছাত্ররা এগুলা করতো না। আর ছাত্ররা যদি এখন খুব বড় বড় গাড়ি চালায়, এটার দায়িত্ব থাকে, এটাও আপনি জানেন, ঠিক আছে? প্রথমে আমরা দেখছি যে একজন সাংবাদিকের খালি ম্যাডাম ম্যাডাম 3 বার বলছে শেখ হাসিনাকে কোয়েশ্চেন করার জন্য, অথবা যে কোনো মন্ত্রী মিনিস্টার কাছে খালি স্যার খালি জবসে, কিন্তু কোয়েশ্চেন তো আসে নাই। এইটাই আমার অভিমত, ঠিক আছে? ধন্যবাদ। আপনি যে বিষয়টি নিয়ে কথা বলছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা গণমাধ্যমের মানুষ হিসেবে আমরা লজ্জিত হয়েছি এবং দেখেছি আমাদের সহকর্মীরা কিভাবে এই পেশার অমর্যাদা করেছেন দলীয় লেজুর ভিত্তি করে। আমি পরের দর্শকের কাছে যাচ্ছি। হ্যালো।